আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ক্লাসে নিয়ে আসছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো ইনশাআল্লাহ। আজকে তোমাদের সাথে আমি কথা বলবো, তাই আমি নিজে দায়িত্ব নিয়েছি যে আমি তোমাদের এই বেসিক ফর্মটি বিস্তারিতভাবে যতদূর সম্ভব সুন্দর করে আমি আলোচনা করার চেষ্টা করব। স্বাগত। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকলের উপকার হবে, এ কারণে এই ক্লাসটি আমি করছি। ইংলিশ গ্রামারের একটি বিশেষ ক্লাস, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের কিছু ছবির একাংশ আমাদের প্রিয় জুনিয়র ফাউন্ডার এনায়েত কবির বাবু, আমার প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মহোদয়, সিনিয়র টিচাররা সহ একটি ছবিতে আমি ফ্রেম করেছি। তোমাদেরকে আজকে দ্য সেন্টেন্স নিয়ে কথা বলবো। দ্য সেন্টেন্স, সেই সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভার্ব। সেই ভার্ব নিয়ে কথা বলবো। তোমরা জানো যে একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, কিন্তু ভার্বকে কেন্দ্র করে সাবজেক্ট এবং অবজেক্ট আসে। সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে যে ভার্বটি আসে সেটিতে আমরা টেন্স ব্যবহার করে থাকি। আর এছাড়া বাক্যের ভেতরে অন্য কোনো জায়গায় যদি ভার্ব আসে তাহলে সেটি আমরা ইনফিনিটিভ, জেরান্ড বা পার্টিসিপল করে থাকি। ভার্বের জায়গায় টেন্স বসাবো, তখন দেখবো বাক্যটি অ্যাক্টিভ কিনা। যদি বাক্যটি অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে অ্যাক্টিভ বাক্যে আমরা 12টা ফর্মে, টেন্সের 12টা ফর্মের আমরা যে কোনো একটি সেটি সঠিকভাবে বসানোর চেষ্টা করবো। এটি রাইট ফর্ম অফ ভার্বসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। হ্যাঁ, আবার যদি এটি অ্যাক্টিভ না হয়, হয়ে থাকে প্যাসিভ ভয়েস। সাবজেক্টের পরের এই ভার্বটি টেন্সগত দুটি হতে পারে অ্যাক্টিভ, হতে পারে প্যাসিভ। আর যদি প্যাসিভ হয় তাহলে মাত্র দুটি শর্ত আমি অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য বলেছি। মাত্র দুটি কন্ডিশন তোমাকে লক্ষ্য করতে হবে যদি বাক্যটি প্যাসিভ হয়ে থাকে, সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয়ে থাকে। তাহলে সেটি কি দেখো, দুটি, একটি হচ্ছে টু বি ভার্ব, আর একটি হচ্ছে ভার্বের ভিত্রি। আমরা ভিত্রিকে বলে থাকি পাস্ট পার্টিসিপল। একটু পরে তোমরা দেখতে পারবা ভিত্রিটা কোথা থেকে আসছে। আমরা জানি যে ভিত্রি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো, যদি বাক্যটি প্যাসিভ হয় তাহলে তুমি দুটি কাজ করবা। একটি হচ্ছে টু বি ভার্ব পদে পরিবর্তন করবা, হয় এম ইজ আর প্রেজেন্ট টেন্স, নয় পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, নয় মডেল ভার্বের সাথে বি, শ্যাল উইল ক্যান এর সাথে বি, নয় কন্টিনিউয়াস ফর্মে থাকলে বিং, নয় পারফেক্টে হলে আমরা সেখানে বিন ব্যবহার করব। আর একটি কথা, সেটি হচ্ছে সকল প্যাসিভ ভয়েসে মূল ভার্বটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে যাবে। আসো এবার পরবর্তী আলোচনায় আমরা আরেকটু সামনে দিকে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটি দেখো ভার্বের V1 মানে বেস ফর্ম, আরেকটি হচ্ছে ভার্বের V1 এর সাথে বেস ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। তোমরা জানো প্রেজেন্ট ফর্মগুলো আমরা দুভাবে পাই। একটি হচ্ছে শুধু বেস V1, আরেকটি হচ্ছে এস যুক্ত। তো ভার্বের V1 যেটি অরিজিনাল গো, ধরো এই যে গো একদম অরিজিনাল, আরেকটা হচ্ছে গোজ, এস যুক্ত হয়েছে। এখানে এই এস ছাড়া অরিজিনাল রূপটিকে বলা হয় বেস ফর্ম। অবশ্যই এখানে সর্বজনীন কথা হচ্ছে বেস ফর্ম। এটিকে স্টেম ফর্ম বলা হয়, রোড ফর্ম বলা হয়, মেইন ফর্ম বলা হয়। সবাই আসলে এটিকে বেস ফর্ম হিসেবে বলতে স্বচ্ছন্দ বোধ করে। আমরা বেস ফর্ম দেখলাম, এখন আমরা দেখব বি ভার্বের বেস ফর্ম। বি হচ্ছে বি ভার্বের এম ইজ আর ওয়াজ ওয়্যার এই গ্রুপের বেস ফর্ম। এদের মুরব্বী, এদের অরিজিনাল হচ্ছে বি। এই বি কে আমরা বলে থাকি বেস ফর্ম। এই বি বেস ফর্মকে আমরা প্রেজেন্ট ফর্মে যদি আমরা আনি, তখন বলি এম ইজ আর। এম ইজ আর হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। বিন হচ্ছে কোনো একটি মূল ভার্বের, অর্থাৎ বি ভার্বের একদম অরিজিনাল ফর্ম। তুমি যদি এখানে গো চিন্তা করো, গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিন। আমার ধারণা তুমি বুঝতে পেরেছো। এবং যদি তুমি কোনো বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে চাও, নিশ্চয়ই তুমি এমিং, ইজিং, ওয়াজিং, আরিং বা এরিং করবা না। তখন তোমার ওই আইএনজি ফর্মটা সেটি হচ্ছে বিং। তাহলে বিং আমরা বুঝতে হবে যে কোনো বি ভার্বের আইএনজি যুক্ত হয়েছে। আর টু বি হচ্ছে বেস ফর্ম ইনফিনিটিভ। আমরা কোনো একটা ভার্বকে যখনই আমরা ভার্বের মূল রূপে আমরা যাই, সর্বোচ্চ এই ভার্বটিকে আমরা 5টি ফর্মে ভাগ করতে পারি: প্রেজেন্ট অথবা পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা ইনফিনিটিভ। তোমাদের বোর্ডের টেক্সট বইগুলি রয়েছে, সেই টেক্সট বইগুলি থেকে আমি আলোচনা পর্যায়ক্রমে নিয়ে আসছি। তোমাদের বিভিন্ন ক্লাসের এই বোর্ডের টেক্সট বই, এই টেক্সট বইগুলি তোমরা যখন দেখবা, সেই সপ্তম শ্রেণীর
তুমি ওই টেক্সট বইটির 30 পৃষ্ঠা যখন খুলবে তখন এমন বি ভার্বের আরেকটি সুন্দর চার্ট দেখতে পারবে। এবার আসো আমরা পরবর্তী আলোচনা যাচ্ছি। এখন আমরা জানি যে বি ভার্বকে আমরা এম ইজ আর ওয়াজ ওয়্যার আমরা এই ফর্মে পেয়ে থাকি, প্রেজেন্ট এবং পাস্ট। এখন দেখো এইটাকে আমরা আবার প্রেজেন্ট পাস্ট অনুযায়ী সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার এন্ড প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল আসলে কিন্তু ভার্বের সিঙ্গুলার প্লুরাল হয় না। আমরা ন্যাচারালি বুঝতে পারি বাক্যের ব্যবহার দেখে যে এই ভার্বগুলি কিছু ভার্ব যারা সাবজেক্ট সিঙ্গুলার হলে তাদের সাথে বসে, কিছু ভার্ব সাবজেক্ট প্লুরাল হলে তাদের সাথে বসে। এই কারণে আমরা তাদের মতে করেও আমরা এই ভার্বগুলিকে দেখেছি তাদের যে নেচারটাই হচ্ছে তারা সিঙ্গুলার সাবজেক্টের সাথে যায়, তারা প্লুরাল সাবজেক্টের সাথে যায়। এই কারণে আমরা একটা বিভাজন করার চেষ্টা করেছি। দেখো আমরা এই বি ভার্বকে প্রেজেন্ট ফর্মের সিঙ্গুলার ফর্মে আমরা এম অথবা ইজ হিসেবে পেয়ে থাকি, তাহলে প্রেজেন্ট সিঙ্গুলার আমরা ইজ এবং প্রেজেন্ট প্লুরাল আমরা পেয়ে থাকি। আর পাস্ট সিঙ্গুলার আমরা সিঙ্গুলার সাবজেক্টগুলির সাথে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে ওয়াজ বসাতে পারি, পাস্ট প্লুরাল সাবজেক্টগুলির সাথে আমরা ভার্ব প্লুরাল হিসেবে আমরা ওয়ার বসাতে পারি। আর সাধারণত আয়ের সাথে এম হয়ে থাকে, ইউর সাথে আর, এটা এই শর্ত বিধি মানছে না, তারা সবসময় আয়ের সাথে এম এবং ইউর সাথে আর। আসলে আমরা পরবর্তী আরেকটি রূপ দেখি, সেটি হচ্ছে হ্যাভ ভার্বের। আমরা যদি হ্যাভ ভার্বকে পরিবর্তন করি, আমরা হ্যাভ হ্যাজ হ্যাড পেয়ে থাকি, হ্যাভ হ্যাজ হ্যাড, এদের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। আমরা হ্যাভকেও দুটি ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্রেজেন্ট, একটি হচ্ছে পাস্ট। এবং প্রেজেন্ট সিঙ্গুলার হচ্ছে হ্যাজ, প্লুরাল হ্যাভ। পাস্ট টেন্সে দেখো সিঙ্গুলার প্লুরাল একই, হ্যাড, সিঙ্গুলার হলেও হ্যাড, প্লুরাল হলেও হ্যাড। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা এবার দেখব ভার্বের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম, সেটি তোমরা সচরাচর খুব একটা বিভিন্ন বইয়ে তুমি খুঁজে পাবা না, তারপরেও তোমার সুবিধার্থে আমি এখানে অ্যালোকেট করেছি। দেখো আমরা ভার্বকে আসলে কিছু ভার্বকে আমরা বি ভার্ব বলে থাকি। বি ভার্বগুলি সাধারণত স্টেট ভার্ব অথবা নন অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন, বি ভার্ব স্টেট ভার্ব অথবা নন অ্যাকশন। আরেকটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, স্যার অ্যাকশন ভার্বটি কি? অ্যাকশন ভার্বটি হচ্ছে যে ভার্বটি দিয়ে কোনো অ্যাকশন বা কাজ বোঝায়, যেমন গো, প্লে, রিড, ওয়াক, টেন্স, রান, অর্থাৎ এই প্রত্যেকটা ভার্বই কোনো কাজ বোঝায়। আমি বললাম বি, কোনো কাজ বোঝায় না। আমি বললাম হ্যাভ, কোনো কাজ বোঝায় না। তো এই ভার্বগুলি হচ্ছে নন অ্যাকশন বা স্টেট বা বি ভার্ব। আমরা এখানে সুন্দর করে আরেকটি ভাগ করে দিয়েছি, দেখো বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এবং এরপরে হচ্ছে হ্যাভ মানে হ্যাভ হ্যাজ হ্যাড। এই ভার্বগুলি হচ্ছে স্টেট ভার্ব অথবা নন অ্যাকশন ভার্ব। আর অ্যাকশন ভার্ব দেখো, অ্যাকশন ভার্ব হচ্ছে গো, কাম, রিড, প্লে এক্সেট্রা। এইভাবে অনেক ভার্ব যে ভার্ব দিয়ে কাজ করা বোঝায়। এবার দেখো ভার্বের আরেকটা ফর্ম আছে অক্সিলারি ভার্ব। আমরা অনেকে অক্সিলারি ভার্বের ব্যবহারটা জানি না। আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা, আমরা টু বি ভার্বকে বলে থাকি অক্সিলারি ভার্ব। না, অক্সিলারি ভার্ব মানে তার পরে একটা অ্যাকশন ভার্ব থাকতে হবে, প্রিন্সিপাল ভার্ব, একটা অ্যাকশন ভার্ব থাকতে হবে। অ্যাকশন ভার্বের আগে অক্সিলারি ভার্ব থাকে, এটি আমাদের কিন্তু বুঝতে হবে। এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখো একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিস। অক্সিলারি ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিস। একটু আগে তুমি দেখেছো যে উপরে আমি লিখেছি প্রাইমারি অক্সিলারি ভার্ব। এখানে কি বি, হ্যাভ এবং ডু, বি, হ্যাভ এবং ডু। তাহলে বি, হ্যাভ এবং ডু এই তিনটি ভার্ব যখন কোনো একটা অ্যাকশন ভার্বের, প্রিন্সিপাল ভার্বের আগে বসবে, তখন আমরা তাদেরকে কিন্তু অক্সিলারি ভার্ব বলবো। এবং তারপর দেখো মডেল অক্সিলারিস, এদেরকে মডেল ভার্ব বলে। সেগুলো হচ্ছে দেখো শ্যাল, উইল, ক্যান, মে, কুড, মাইট, শুড, মাস্ট। এবার দেখো প্রিন্সিপাল ভার্বস, রিড, সুইম, সিং, ড্র। এগুলো হচ্ছে তোমরা যদি ষষ্ঠ শ্রেণীর তোমরা যদি এই বইটি খুলে দেখো পেজ 11-তে পাবা, আর এইটি তুমি পাবা ষষ্ঠ শ্রেণীর বইয়ের পৃষ্ঠা 15-তে। এই তোমাদের মডেল ভার্বসগুলি নিয়ে কথা বলা হয়েছে। 11 পৃষ্ঠায় অ্যাকশন ভার্বগুলি নিয়ে কথা বলা হয়েছে, ওখানে অক্সিলারি ভার্বগুলি নিয়ে কথা বলা হয়েছে। তাই আমি তোমাদের এই পেজ নাম্বারটা হচ্ছে তোমাদের এই এনসিটিভি এই বইটির পৃষ্ঠা নম্বর। এটা তুমি ষষ্ঠ শ্রেণীর বই থেকে পাবা, সপ্তম শ্রেণীর বইও রয়েছে। আবার এই অংশের আলোচনাটি তোমরা ষষ্ঠ শ্রেণীর বইয়ের 17 পৃষ্ঠায় পাবা।
তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই বইয়ের পৃষ্ঠাটি এখানে দিচ্ছি। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই। ধরো, ইউ আর এ টিচার, ইউ হ্যাভ এ সিস্টার, শি ইজ এ ডক্টর, দে বাই এ নিউ বুক, সামটাইমস দে বোরো বুকস ফ্রম আদার্স। এখানে দেখো আর এর নিচে আন্ডারলাইন করা আছে, হ্যাভ এর নিচে আন্ডারলাইন করা আছে এবং ইজ এর নিচে আন্ডারলাইন করা আছে, বাই এর নিচে আন্ডারলাইন করা আছে এবং বড় শব্দের নিচে আন্ডারলাইন করা রয়েছে। এখন এইগুলি কি বোঝাচ্ছে আমি এখানে তার একটি ব্যাখ্যা দিয়েছি। তোমরা এই পৃষ্ঠাটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট থাকলে তুমি পরবর্তী সময়ে এটি হয়তো প্রিন্ট আউট বের করে নিতে পারো। দেখো আমি লিখেছি, দ্য ওয়ার্ডস ইন বোল্ড ইন দ্য প্যাসেজ স্টেট সামথিং অর ইন্ডিকেট অ্যাকশন। এখানে যে শব্দগুলি আমরা বোল্ড, এই যে এখানে উল্লেখ করেছি যে শব্দগুলি, এই সবগুলি হচ্ছে ভার্ব। এই আন্ডারলাইন করা শব্দগুলি, বোল্ড করা শব্দগুলি সবগুলি হচ্ছে ভার্ব। এখন দেখো, দ্য ওয়ার্ডস বাই অ্যান্ড বড়ো, বাই অ্যান্ড বড়ো, এই শব্দগুলি অ্যাকশন বোঝাচ্ছে। এই কারণে এই শব্দগুলি অ্যাকশন বোঝার কারণে দে আর কল্ড অ্যাকশন ভার্বস। দ্য ওয়ার্ড ইজ, আর, ইজ অ্যান্ড হ্যাভ ইন্ডিকেট কন্ডিশনস অর স্টেটস। এই কারণে এগুলো হচ্ছে স্টেট, তাহলে এগুলো হচ্ছে টু বি ভার্ব বা স্টেট ভার্বস। সেগুলি কি? আর, হ্যাভ, ইজ, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার। এখন এইগুলি ষষ্ঠ শ্রেণীর বইয়ের তোমরা 11 নম্বর পৃষ্ঠাতেও এই আলোচনাগুলি আরও সবিস্তারিত জানতে পারবা এই বইটির 11 নম্বর পৃষ্ঠায়। এবার আসো আমরা আরেকটু আলোচনা তোমাদেরকে অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব। অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে অক্সিলারি ভার্বটা আসলে কি, বি ভার্বের সাথে তার পার্থক্যটা কোন জায়গায়। আমি এটা একটি নোটের মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো, he is reading a book, you are watching films, you have finished your homework, you don't know how to swim, have you ever seen an English film, you could watch an English film, you may go। এই পুরো প্যাসেজটি নিয়ে দেখো তুমি লক্ষ্য করে আমি বলেছি, দ্য ওয়ার্ড ইন বোল্ড ইন দ্য প্যাসেজ হ্যাভ কাম বিফোর অ্যাকশন ভার্বস। এগুলি যেমন ইজ এসেছে রিডিং এর পূর্বে, আর এসেছে ওয়াচিং এর পূর্বে, হ্যাভ এসেছে ফিনিশড ভার্বের পূর্বে, ডোন্ট এসেছে নো এর পূর্বে, সিন এর পূর্বে এসেছে হ্যাভ, ওয়াচ এর পূর্বে এসেছে কুড, মে এর পূর্বে এসেছে গো এর পূর্বে এসেছে মে। এইগুলি হচ্ছে কিন্তু সবগুলি হচ্ছে অ্যাকশন ভার্বের আগে বসেছে। অ্যাকশন ভার্বের কাজকে হেল্প করছে, সহযোগিতা করছে। এই কারণে তারা হচ্ছে সাহায্যকারী ভার্ব অথবা অক্সিলারি ভার্বস। দে হেল্প আস টু ফর্ম কন্টিনিউয়াস টেন্সেস। এখানে দেখো কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে, আবার তারা কি করছে, আমাদেরকে পারফেক্ট টেন্স করতে সাহায্য করছে। হ্যাভ ইউ এভার, পারফেক্ট টেন্স। আবার নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করছে, ডোন্ট এবং হ্যাভ ইউ সিন। এই ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ করতে তারা সাহায্য করে থাকে। They don't have, they are called auxiliary verbs or helping verbs. They don't have any meaning of their own. They are used with a principal verb. They are used with a principal verb. Principal verb এর সাথে তারা বসে। Could, may, এখানে could এবং may এই জাতীয় ভার্ব আর here examples of modal auxiliaries or models. তোমরা এই মডেল ভার্বস এবং মডেলস সম্পর্কে সব ক্লাসেই জানতে পারবে। আমি উল্লেখ করেছি একদম 9-10 এর বইয়ের একদম 74 থেকে 96 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর বইয়ের 53 থেকে 69 এবং 7 এর বইয়ের 12 পৃষ্ঠায়। এবং এই বিস্তারিতগুলি মডেল ভার্বের উপরে এই বইগুলিতে সবিস্তারিত আলোচনা রয়েছে। আমি আশা করছি আমার এই দুটি আলোচনার মাধ্যমে তুমি এই বিষয়বস্তুটি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এখন বাসায় যদি একটু বইগুলিতে প্র্যাকটিস করো তাহলে তুমি পারবা। এবার আমি তোমাদেরকে অক্সিলারি ভার্বের একটা ফাংশনস নিয়ে কথা বলতে চাই। সাহায্যকারী ভার্ব কিভাবে কাজ করে দেখো। সাহায্যকারী ভার্বের প্রথম কাজটা হচ্ছে সেটি টেন্স গঠনে সাহায্য করে এবং সেটি একটু আগে বলেছি আমি শুরুতেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস গঠনে। যেমন ধরো এখানে সাহায্যকারী ভার্ব রাইটিং এর সাথে বসেছে কন্টিনিউয়াস টেন্স তৈরি করার জন্য। আবার এখানে ওয়াজ রিটেন, এটি প্যাসিভ ভয়েসের ফর্ম, মানে আই রোট এ বুক। রোডটাকে চেঞ্জ করে প্যাসিভ করার সময় হচ্ছে ওয়াজ
রিটেন, রোড থেকে ওয়াজ, রোড হয়ে গেছে রিটেন। এইভাবে দেখো আরেকটি ভয়েস চেঞ্জ থেকে আমরা প্যাসিভ করার সময় আমরা এই ওয়াজটি সাহায্যকারী হিসেবে এখানে চলে এসেছে। এবং দেখো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য হি ওয়াজ নট রাইটিং, ওয়াজ নট রাইটিং, ওয়াজ নট এখানে নেগেটিভ করার জন্য আসছে। আবার দেখো ইন্ট্রোগেটিভ করার জন্য আসে। ইন্ট্রোগেটিভ কিভাবে দেখো, ডিড হি রাইট এ স্টোরি, ডিড হি রাইট এ স্টোরি, ডিড হি রাইট, এই যে ডিড দিয়ে এখানে কোয়েশ্চেন করা হয়েছে। আরেকটা হচ্ছে সেটা মুড প্রকাশ করার জন্য আই ক্যান হেল্প ইউ, আমি তাকে সাহায্য করতে পারি। এভাবে করে দেখা যাচ্ছে যে কোনো সেন্টেন্সের মধ্যে এই অক্সিলারি ভার্বগুলি থাকে। আবার অনেকেই প্রশ্ন করেছে আমাকে যে টু বি ভার্ব এবং অক্সিলারি ভার্বের মধ্যে আমরা খুব কনফিউজ থাকি, তাই আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাচ্ছি যে এম ইজ আর ওয়াজ ওয়্যার এইগুলি হচ্ছে টু বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়্যার একটু আগে আমি লিখেছি। আবার দেখো টু বি ভার্ব অক্সিলারি ভার্ব হবে, এই টু বি ভার্ব অক্সিলারি ভার্ব হবে যখন সেটা অ্যাকশন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বের সাথে বসবে। এটা কিন্তু একটা শর্ত যে আমরা যখন এই টু বি ভার্বকে অক্সিলারি ভার্ব হিসেবে চাই তখন আমরা অ্যাকশন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বের সাথে থাকে তাদের আগে বসাতে হবে। আরেকটি হচ্ছে আমরা খুবই গুরুত্ব দিয়ে এটিকে জানি যে টু বি ভার্ব প্রয়োজন বোধে প্রিন্সিপাল ভার্ব হতে পারে এবং অক্সিলারি ভার্বও হতে পারে। হ্যাঁ, বাক্যের প্রয়োজন অনুযায়ী অর্থগত কারণে গ্রামাটিক্যাল কোনো কারণে আমরা তাদেরকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কখনো কখনো ব্যবহার করতে পারি, আবার কখনো কখনো তাদেরকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এবার আমি তোমাদেরকে একটা টেন্স টেবল দিচ্ছি, তোমরা বাসায় এই টেন্স টেবলের 12টি ফর্ম প্র্যাকটিস করবে। আর এই টেন্স সম্পর্কে দেখো তোমাদের বইয়ের এই ক্লাস 6 বইয়ের 26 পৃষ্ঠায় বলা হয়েছে, সপ্তম শ্রেণীর বইয়ের 16 পৃষ্ঠায় বলা হয়েছে এবং অষ্টম শ্রেণীর বইয়ের 99 পৃষ্ঠায় বলা হয়েছে এবং 9-10 বইয়ের 33 পৃষ্ঠা 33 পেজে। কাজে টেন্স প্রত্যেকটি শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। হোমওয়ার্কটা লক্ষ্য করে দেখো, হি ইজ এ ডক্টর, এখানে ইজ টু বি ভার্ব না অক্সিলারি ভার্ব? শি রাইটস এ লেটার, এখানে রাইটস কি অ্যাকশন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব? দে ওয়্যার ইটিং রাইস, এখানে ওয়্যার অক্সিলারি ভার্ব না টু বি ভার্ব? এখানে বলা হয়েছে হি ক্যান হেল্প ইউ, এখানে ক্যান কি মডেল ভার্ব নাকি প্রিন্সিপাল ভার্ব? এখানে বলা হয়েছে হি ইজ এ টিচার, এখানে ইজ কি সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্ম? এটি তোমাকে উল্লেখ করতে হবে। এবং পাশাপাশি দেখো তুমি করবা কি, তোমাকে একটি কাজ দেওয়া হচ্ছে, তুমি এটি লিখে রাখবা, সেটি হচ্ছে বি ভার্বের। আরেকটি হচ্ছে এই টেন্সের যে স্ট্রাকচারটি আমি একটু আগে উল্লেখ করেছি, এই 12টি টেন্সের তুমি স্ট্রাকচার একদম মুখস্থ করে ফেলবা। আর যখন স্কুল খুলবে ইনশাল্লাহ উত্তরগুলি করো, হোমওয়ার্কগুলি করো, আমি তখন দেখে দেবো। বাবা মার কথা শুনবে, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বাবা মা। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।